নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আপনাদের অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, শব্দালোক ভাষাভিত্তিক জাদুঘরের উদ্বোধন করেছেন 19শে জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় গ্রন্থাগারে। সেখানে বাংলা ভাষার কৃষ্টি, সংস্কৃতি, দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলা ভাষার ভূমিকা, বাংলার ভূমিকার কথা তিনি স্মরণ করেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি অনুরোধ করেছিলেন যে সরকারি কাজে বাংলা ভাষাকে যত বেশি করে ব্যবহার করা যায় সেটার দিকে তিনি যদি নজর রাখেন। 20শে জুলাই বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের মধ্যে সমস্ত সরকারি কাজে, ধরুন বিজ্ঞপ্তি বলুন, অর্ডার বলুন, চিঠিপত্র চালাচালি বাংলায় হবে এবং দিল্লির সঙ্গে যখন যোগাযোগ হবে তখন সেটা হিন্দিতে করা হবে। কিন্তু রাজ্যের অভ্যন্তরে সমস্ত সরকারি কাজে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই সাধু এবং ঐতিহাসিক উদ্যোগ। আমার মনে আছে প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় একবার এই বাংলা ভাষা বাঁচানোর উদ্যোগ নিয়েছিলেন। তার দাবি ছিল শহরের সব যা যা দোকান আছে, সাইনবোর্ড আছে, সব কিছু বাংলায় লিখতে হবে। বেশ সাড়াও পড়েছিল, কিন্তু ততটা সাফল্য পায়নি, কারণ সরকার মানে পূর্বতন তৃণমূল সরকার বা বাম সরকার বলুন, কেউ এই ধরনের উদ্যোগকে খুব একটা আমল দেননি এবং সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার, যেটা শুভেন্দুবাবুর সরকার চালু করছে 1 সেপ্টেম্বর থেকে, কোনো সরকারই এই বিষয়ে উদ্যোগী হয়নি। তাই এর ফলে সাধারণ মানুষের তো খুব বোধগম্য হবে। সরকারি নির্দেশ, সরকারি বিজ্ঞপ্তি অত্যন্ত সাধু উদ্যোগ। 2, দেখুন, বিধানসভার উল্লেখ পর্বে বিধায়করা তাদের এলাকার সমস্যার কথা বলেন, তাদের নিজস্ব কিছু দাবি থাকে, তারা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু অভিজ্ঞতা কি বলছে জানেন? উল্লেখ পর্বে উল্লেখ তো করলেন বিধায়করা, অধিকাংশ ক্ষেত্রে তারা প্রত্যাশিত জবাব পান না সরকারের কাছ থেকে। শুভেন্দুবাবু বিধানসভায় বলেছেন যে বিধায়করা তাদের এলাকার সমস্যার কথা উল্লেখ করলে 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীর দপ্তরকে বিধায়কদের জানাতে হবে। শুধু প্রাপ্তি স্বীকার করা নয়, কাজটা কিভাবে হবে, কত দিনের মধ্যে হবে এবং যদি না করা যায় কেন করা যাবে না সেটাও জানাতে হবে। এবং মন্ত্রীর উত্তর মানে দপ্তরের উত্তর সেটা কিন্তু সিএমওকে পাঠাতে হবে। সিএমও কিন্তু এটাকে মনিটরিং করবে এবং 3 মাসের মধ্যে সংশ্লিষ্ট বিধায়ককে সিএমওর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে সরকারের চূড়ান্ত অবস্থানটা কী। বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়করা যেভাবে টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন সেটাও ঐতিহাসিক। তৃতীয়ত, 20শে জুলাই প্রয়াত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 93 সালের 21শে জুলাই পুলিশের গুলি চালানো, কেন গুলি চালাতে হয়েছিল, এর পিছনে কি কোনো গভীর ষড়যন্ত্র ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কমিশনটা গঠন করেছিলেন 2024-এ সেই কমিশন রিপোর্ট দাখিল করেছিল, কিন্তু সরকার সেই রিপোর্টটা প্রকাশ করেনি। শুভেন্দু অধিকারী 20শে জুলাই সেই রিপোর্ট বিধানসভায় পেশ করলেন। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু সকলেই সেই কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। ওই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। কংগ্রেস দাবি করেছে যে মনীশ গুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু দিদিমণি 21শে জুলাই শহীদ সমাবেশ করেন, সেই মনীশ গুপ্তকেই তিনি প্রথমে বিদ্যুৎ মন্ত্রী, পরে রাজ্যসভার সাংসদ করেছেন। এই না হলে দিদি
রন্ধ্রে রন্ধ্রে দ্বিচারিতা, অত্যন্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দুবাবু। দেখুন, 19শে জুলাই রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দুবাবুর ভূয়সী প্রশংসা করেছেন। কারণ শুভেন্দুবাবু যে স্পিডে কাজ করছেন, অমিত জি বলেছেন, ওর গতির সঙ্গে আমিও তাল রাখতে পারছি না। 100 দিন তো হয়নি সরকারে, সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলো একের পর এক পূরণ করতে চলেছে রাজ্য সরকার। এবং শুভেন্দুবাবু বলেছেন 6টা মাস যেতে দিন, তাহলে বুঝবেন যে এটা জনগণের সরকার, জনগণের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। ভূতের মতো খাচ্ছেন শুভেন্দুবাবু, আক্ষরিক অর্থে ভূতের মতো। অত্যন্ত যেমন অনেক বিরোধী নেতা একান্তে স্বীকার করছেন যে শুভেন্দুবাবু খুব ভালোভাবে প্রশাসনটা চালাচ্ছেন। তার তো প্রশাসনিক অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। চেয়ারম্যান ছিলেন কোন কালে? কাঁথি পুরসভার, তারপরে মন্ত্রী হয়েছেন, একাধিক দপ্তর, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, সাংসদ ছিলেন, বিরোধী দলনেতা হিসাবে তার অভিজ্ঞতা। গুলে খেয়েছেন একসঙ্গে সংসদীয় পরিষদীয় রাজনীতি, একই সঙ্গে প্রশাসনিক কাজ। অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুকেই কেন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন, এগুলো থেকেই পরিষ্কার। দেখুন, নির্বাচনের আগে এবং ফল প্রকাশের পরেও বিভিন্ন সংবাদ মাধ্যম অনেক স্পেকুলেট করেছে কে কে মুখ্যমন্ত্রী হতে পারেন, কেন হতে পারেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাতে শুভেন্দুবাবুর নামও ছিল, কিন্তু সঙ্গে আরো 2-3টে নাম জুড়ে দেওয়া হয়েছিল। তারা এইটা ইচ্ছা করে করেছেন, কারণ রাজনৈতিক সাংবাদিকতা করেন, আর একটা বেসিক জিনিস তারা বোঝেননি, আমি মানতে রাজি নই। অমিত শাহ শুভেন্দুবাবুর নমিনেশনের দিন তার সঙ্গী হয়েছিলেন। আচ্ছা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুভেন্দুবাবুর মনোনয়ন জমা দেওয়ার জন্য রোড শো করলেন, আর বিজেপি ক্ষমতায় আসলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, এটা কি কখনো হতে পারে? আমি তো ভাই ছোটখাটো মানুষ, সাদা চোখে যেটা দেখেছি এবং যেটা বিশ্বাস করেছি সেটাই বলেছি। এবং আমি নির্বাচনের আগে শুভেন্দুবাবুকেও বলেছি একাধিকবার যে দাদা, তুমি মুখ্যমন্ত্রী হবে কিন্তু ক্ষমতায় আসলে। কারণ এটা আমার কাছে খুব অবভিয়াস ছিল। যে মানুষটা 400 কিলোমিটার দৌড়লেন, হিন্দু ভোটকে এক জায়গায় আনলেন, 100 বারের বেশি আদালতের দ্বারস্থই অনুমতি নিতে হয়েছে তাকে সভা সমিতি মিছিল করা, তা সেই ভদ্রলোক ছাড়া কে মুখ্যমন্ত্রী হবেন যদি বিজেপি ক্ষমতায় আসে? অনেকে মানতে চাইছিলেন না। আসলে কিছু কিছু লোকের এলিট বায়াস আছে, জানেন, যে কলকাতার কোনো নামজাদা স্কুল কলেজে না পড়াশোনা করলে তাদেরকে না করলে তারা মনে করেন যে এ খুব যোগ্য না। আর শুভেন্দুবাবু তো মফস্বলের ছেলে, সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে, তারপরে কলেজে পড়াশোনা করেছেন, তারপর রাষ্ট্রবিজ্ঞানে এমএও করেছেন, কিন্তু কলকাতার যে এলিট ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো থেকে তো পড়েননি। তাই এরা নাক সিটকানো ভাব আছে বাংলা সংবাদ মাধ্যমের একটা বড় অংশে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে, যেটা বলেছিলাম দীর্ঘদিন ধরে, ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুকে বলেছি এবং আমি প্রকাশ্যে বহু ভিডিওতে বলেছি যে বিজেপি ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। এই কারণগুলো কাজ করেছে। দেখুন, অমিত শাহ জুহুরি কিন্তু ঠিক হিরেকে চিনে নিয়েছিলেন। বিজেপিতে অনেক লোক আছে, আদি বিজেপি আছে, দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, কিন্তু শুভেন্দুবাবু না আসলে পরে বিজেপির ভিতরে যে একটা কি বলবো অ্যামেচার ব্যাপার স্যাপার ছিল না, সেটা থেকে যেত। কিছুতেই তারা ক্ষমতায় আসতে পারত না
ওই 41% ভোট পেত, লোকসভার থেকে 3% বেশি, 90টা আসন পেত, হয়তো 100টা পেত, কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা পেত না। শুভেন্দুবাবু বলেছিলেন, জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। অনেকে তখন নাকশিট করছিলেন, হিন্দুরা একজোট হতে পারে না, আর মুসলমান ভোট বাদ দিয়ে বাংলায় ক্ষমতা আসা যায় না, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন শুভেন্দুবাবু। কিন্তু তাদের এই ভুল জাজমেন্টের জন্য একজনও দেখলাম না দুঃখ প্রকাশ করেছেন। অনেকে বাংলার পরিবর্তনকামী জনতার হৃদয় ভঙ্গ করেছেন বিভিন্ন রকম কথা বলে। একবারের জন্য বলেনি যে বিজেপি ক্ষমতায় আসবে। 110, 115, 110, 115। আরে আমরা তো অদম ছোটখাটো মানুষ, যে এক্সিট পোলটা করেছিলাম বা তার আগেও প্রথমে আমি বলতাম বিজেপি, জানুয়ারি থেকে বলেছি 135-এর নিচে নামবে না। তারপর যত সময় এগিয়েছে এক্সিট পোলে তুমি 4 দফায় করেছেন আসন ধরে ধরে, তৃণমূল 90-এর নিচে থাকবে আর বিজেপি 190 পাবে, পরিষ্কার বলেছিলাম। আর এটাও বলেছিলাম তৃণমূল 90-এর নিচে যতটা নামবে বিজেপি ততটা উঠবে, কিন্তু তৃণমূল 90-এর নিচে থাকবে, প্রথম থেকে বলেছিলাম। যাই হোক, তার জন্য কোনো কৃতিত্ব নিচ্ছে না আমি, কারণ ট্রামে, বাসে, চায়ের দোকান, মেট্রো রেল, লোকাল ট্রেন, ওগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। এবং হিন্দুরা যে কিরকম একটা হয়েছে সেটা ঘুরিয়ে বুঝতে পেরেছিলাম, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো এই জন্যই এই এতগুলো কারণ, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যতের শুভেন্দুবাবু ঝাঁপ দিয়েছিলেন কার্যত। অতগুলো মন্ত্রী, অত দাপট, 3-4টে জেলায় দায়িত্ব তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় সমীহ করতেন, ছেড়ে তো চলে এলেন 2020-তে। আমি তো অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ। তখনও তো বিজেপি সেভাবে সংগঠনে নেই, লোকসভায় জিতেছে, এরা বিজেপি হাওয়া উঠেছে। তারপরে বিরোধী দলনেতা হিসাবে তার যে ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে, এবং পরিশ্রম করার ক্ষমতা, 400 কিলোমিটার ঘোড়া দিনে, চারটিখানি কথা না, এবং তার অতীতের প্রশাসনিক অভিজ্ঞতা, এই সবগুলো একসাথে মিলে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাজে লেগেছে। এই সব কটা ভূমিকা তারা খতিয়ে দেখেছেন, অ্যাসেস করেছেন বিরোধী দল হিসেবে শুভেন্দুবাবুর ভূমিকা, তার অতীতের প্রশাসনিক অভিজ্ঞতার কথা জানেন, সেই জন্যই তাকে বেছে নিয়ে যে ভুল করেননি সেটা শুভেন্দুবাবু নিজেই প্রমাণ করে দিচ্ছেন। ওই যে বললাম, ভূতের মতো দৌড়াচ্ছেন, সংকল্পপত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছেন, অনেকগুলো করেছেন, ভবিষ্যতেও করবেন বাকিগুলো। 6 মাস পরে আমি আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ একটা সম্পূর্ণ নতুন ব্যবস্থা দেখতে পারবেন, ট্রান্সপারেন্ট, শিল্প আসবে, বিনিয়োগ আসবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে। আমি শুভেন্দুবাবুকে একটাই অনুরোধ করব, যে আপনি চোর জোচ্চোরগুলোকে শায়েস্তা করুন, আইন অনুযায়ী ব্যবস্থা নিন। যে তৎকাল তৃণমূলেই থাকুক বা কালীঘাট তৃণমূলেই থাকুক, এনসিপিআইতেই থাকুক, চোর জোচ্চোর ডাকাতরা চোর জোচ্চোর ডাকাত। অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকে শেল্টার পাওয়ার জন্য এদিক ওদিক গেছেন, তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। আর একটা কথা বলে প্রতিবেদন শেষ করব। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসার আসন পিছিয়ে গেছে। সংসদে 354 নম্বর আসন, একদম প্রথমে, যেটা অভিষেক সংসদীয় দলনেতা হয়ে বসেছিলেন, সেই জায়গায় এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বসবেন। বৃত্তটা সম্পূর্ণ হলো। আমুলের বিনিয়োগ হয়েছে, আরও 1000 কোটি টাকার হবে আইসক্রিম কারখানা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। শুভেন্দুবাবু বলেছেন জমি রেডি আছে, আমুল বলেছে খুব তাড়াতাড়ি তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।